হ্যাঁ, তো এইখানে সাধারণ স্পর্শক কি কি টাইপের হইতে পারে, জাস্ট এখানে চিত্রটা দেখানো হয়েছে। ওকে, এখন এরপরে ম্যাথ আছে মনে হয়, না দেখে ম্যাথটা যদি অনেক বড়। হ্যাঁ, এখানে এই যে ম্যাথটা আছে, এত এবং এত বৃত্ত দুইটি সাধারণ স্পর্শক নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, এই ম্যাথটা সলভ করতে যদি একটু সময় লাগবে, তারপরও সলভ করি। এই ম্যাথটা সলভ করলে অনেক এই যে কনসেপ্ট এইখানে লাগবে সরলরেখার। তো এই যে প্রথম বৃত্তের এই সেন্টার কত, 0 0। আর এই রেডিয়াস 3, না এটা রেডিয়াস। আর এইটার কত, হ্যাঁ, এটা হচ্ছে 4 - 1, না সরি 4 না, এইট। 8 - 1। আর এইটা রেডিয়াস একটু মনে মনে এই যে হিসাব করো। এটা কত হবে, 64 + 1 65, 65 থেকে 49 বিয়োগ করলে 16। 16 √16 হচ্ছে 4। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন সাধারণ স্পর্শক তো এটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 3 রেডিয়াস। তো স্বাভাবিকভাবেই একটা হবে একটু বড়, আর একটা হবে ধরো, আর একটা হবে একটু ছোট। এইরকম হবে না? তো অ্যাকচুয়ালি তো এরকম হবে না, এখানে জাস্ট আঁকানোর জন্য। তো একটা এখানে সরল সাধারণ স্পর্শক, আর একটা হবে কি, আর একটা হবে এখানে তির্যক সাধারণ। ওকে, এখানে আঁকা বাঁকা, যাই হোক, কিছু করার নাই। আচ্ছা দেখো, তো এর একটা সেন্টার, এর একটা সেন্টার, তো এর রেডিয়াস হচ্ছে 4, আর এর রেডিয়াস হচ্ছে 3। এটা ধরলাম যে C2, এটা C1। ওকে, তাহলে এইখানে যদি ওয়েট, P1, এরপরে সরল সাধারণ গুলো যদি এইভাবে বের করি, এরপরে হচ্ছে তির্যক সাধারণ। ওকে, এখন দেখো, আমরা এখানে যে এই চিত্রটা যে আঁকলাম, এই যে তুমি সরল সাধারণের যদি এই রেখাগুলোকে যদি এই বর্ধিত করো, এরা কিন্তু একটা বিন্দুতে এসে ছেদ করবে না, এরা কিন্তু একটা বিন্দুতে এসে ছেদ করবে। ওকে, তো আমি যদি ওই বিন্দুটা এখানে যদি নেই, আচ্ছা এইখানে যদিও, আচ্ছা এটা ধরে নাও যে এটা আছে, এই বিন্দুতে এসে এরা ছেদ করবে। তো এই বিন্দুটা হচ্ছে P1, যেটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। তো এইখানে T1 বিন্দুতে সরল সাধারণ যে দুইটা স্পর্শক, T1 বিন্দুতে সরল সাধারণ যে স্পর্শক এরা ছেদ করেছে। ওকে, এখন T1 বিন্দুতে যদি সরল সাধারণ স্পর্শক যে দুইটা আছে, এরা যদি এখানে ছেদ করে, তাহলে আচ্ছা এখানে কিছু ত্রিভুজের নামকরণ করি, কারণ এইগুলা এইখানে যদিও মানে চিত্রটা আসলে পারফেক্ট হয় নাই, তো এইখানে অনেক কিছুই হয়তো ওই বোঝা যাবে না আসলে। ওকে, এইখানে এইটাকে আমরা ধরে নিই যে স্পর্শ বিন্দু এ, এটা C2, আর এই পয়েন্টটা হচ্ছে P2।
আর এই পয়েন্টটা যে স্পর্শক বিন্দু, এটা হচ্ছে বি, এটা সি 1, এটা T2। ওকে, তাহলে এখানে এই যে খেয়াল করো, ত্রিভুজ A C2 T2 এবং ত্রিভুজ B C1 T2, এই দুইটা ত্রিভুজ কোন টাইপের বলো তো? সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী, এবং এটা কিন্তু সর্বসম। এইখানে তুমি বিভিন্ন জিনিস কম্পেয়ার করে দেখো, এরা সর্বসম কিন্তু। মানে সমকোণী বলতে হ্যাঁ, এইখানে এই যে এই কোণ আর এই কোণ তো সেম, তারপরে সেম। এই কোণ আর এই কোণ কি সেম। সেম। তো এখন তো যদি দুইটা কোণ যদি সেম হয়, তাহলে এই যে এই তোমার এই 3 নাম্বার যে কোণটা, এরাও হুম, এ- এরাও সেম হবে না? হবে হবে। ওকে, তো এখন যদি তিনটা কোণ যদি সেম হয়, তাহলে এরা সর্বসম। তাহলে অনুরূপ বাহুগুলার যে অনুপাত, এটা সমান হয়। এগুলো জানো? এইখানে এই যে অনুরূপ বাহুগুলার যে অনুপাত, মানে A C2 এর এই ত্রিভুজের অনুরূপ বাহু, এই তোমার এই বিপরীত ত্রিভুজের যে কোনটা বলো তো? BC1। হ্যাঁ, B C1। আর আমরা যদি আর একটা যদি বাহু নেই যে উম আচ্ছা, এখানে এই ত্রিভুজটা নিলে কি আসবে আসলে? আচ্ছা দাঁড়াও, এটা এই ত্রিভুজটা নিলে আমরা যেটা বের করতে চাইতেছি ওইটা হয়তো আসবে না। ওয়েট, এইটাকে যদি বর্ধিত করে এই বিন্দুতে ছেদ করাই দেই, এটা হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে T1। আচ্ছা ওয়েট, এইখানে আমরা T2 না নিয়ে যদি T1 যদি নেই, কারণ আমাদের এখানে T1 বিন্দুটা লাগবে। তো কারণ আমাদের সরল সাধারণ যেগুলা স্পর্শক, এগুলা T1 বিন্দুতে ছেদ করছে না। তো এইখানে T1 এই বিন্দুটা নিলেই সরল সাধারণ স্পর্শকের সমীকরণটা আসবে। আচ্ছা দাঁড়াও, এখন এই যে তুমি এই যে এখানে খেয়াল করো, B C2 T1, না 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 সরি, A C2 T1। এইখানে তো ত্রিভুজের কিছু বোঝাই যাইতেছে না। একটা হচ্ছে A C2 T1, মানে এই যে এই ত্রিভুজটা, এই বড় এই ত্রিভুজটা। আরেকটা হচ্ছে যে তোমার এই যে বি বিন্দুটা কিন্তু এর নিচে অবস্থিত না, এ বিন্দুটার নিচে কিন্তু বি বিন্দুটা অবস্থিত। এবং হুম। B C1 হচ্ছে C2 সমান্তরালে, C2 C1 সমান্তরালে, আর এই ছেদবিন্দুটা হচ্ছে T1। এখন এই যে এই দুইটা যে ত্রিভুজ কি বুঝছো, যে A C2 T1 আর B C1 T1, বুঝছো এটা এখন? এটা যদিও চিত্রে হ্যাঁ, ভালোভাবে বুঝছি। বোঝা যাইতেছে না। তাহলে এইখানে দেখো, এই এই তিন এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম, কারণ এই কোণ আর এই কোণ তো সেম। এবং এখানে কি হবে, এই কোণ আর এই কোণ সমান হবে না, কারণ তোমার A C2 আর B C1 সমান্তরাল, আর AB এদের ছেদক। তাও এই কোণ আর এই কোণ তো সমান হবে। আর এই কোণটা তো দুইজনের জন্য সাধারণ কোণ, না? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এরা তো সর্বসম এখানে। তো সর্বসম হলে এখানে কি হবে, A C2-র তোমার এই সমতুল্য এই বাহু এখানে কোনটা? B C1। আবার C2 T1 এর সমতুল্য এই বাহু এখানে কোনটা? C1 T1, এটা না? হ্যাঁ। ওকে, তো A C2-র এটার দৈর্ঘ্য এই যে কত এখানে চিত্রে, A C2 হচ্ছে বড় ত্রিভুজের ব্যাসার্ধ, না? এই যে A C2 খেয়াল করো, চিত্রের মধ্যে খেয়াল করো, A C2 হচ্ছে বড় ত্রিভুজের ব্যাসার্ধ, মানে এটা 4।
হুম। আর BC1 কি? এটা হচ্ছে ছোট ত্রিভুজটা ব্যাসার্ধ, এটা কত? 3। 3। তাহলে C2T1, C1T1, ওকে। আচ্ছা, T1C1 অনুপাত, T1C1 অনুপাত যদি T1C2, আচ্ছা একটা এখানে নিলেই হচ্ছে T1 থেকে C2, তারপরে T1 থেকে C1, ধরো এইখানে ওইভাবে নিলে এটা যে, এটা বুঝবা না, ওয়েট। এইখানে আমি এই যে একটু এখানে সাজাই লিখি, প্রথমে C2T1 অনুপাত C1T1, এটা কি হবে? C2T1 অনুপাত C1T1, এটা হচ্ছে কত হবে? 4:3, এটা হবে না? 3। হুম। ওকে, তাহলে এখানে T1 বিন্দুটা আছে কি বলতো? এটা কি এই যে ও, এটা একটু দেখে বলো যে T1 বিন্দুটা এখানে কি? এই দুইটা ছেদবিন্দু। না না, ছেদবিন্দু না। মানে নাকি তুমি মানে একই বিন্দু? C1, হ্যাঁ, একই বিন্দু নাকি? না না, এই যে এইখানে সেটা। তুমি এই এখন এই ধরো যে শুধুমাত্র একটা সরলরেখা আছে C2, এই বিন্দুটা হচ্ছে C1, এই বিন্দুটা হচ্ছে T1। C2 থেকে T1 এইটা হচ্ছে 4, C1 থেকে T1 এইটুক অনুপাত হচ্ছে 3। তাহলে T1 বিন্দুটা এখানে কি? এখানে সরলরেখা দিয়ে একটু চিন্তা করো। বহির দ্বিখণ্ডক বিন্দু নাকি এটা? এটা T1 হচ্ছে C1 C2 এর বহির্বিভক্তকারী বিন্দু। হ্যাঁ, এটা বহির বুঝছো? বিভক্তকারী। হুম, হ্যাঁ বুঝছি। তো তাহলে T1 হচ্ছে C1 C2 এর বহির্বিভক্তকারী বিন্দু। তো তোমার তো C2 তো জানাই, C2 কত? 8-1। C1 কত? 0-0। তাহলে এখন তুমি T1 এর তো স্থানাঙ্ক বের করা যাবে। এখানে T1 কি? T1 হচ্ছে C1 ও C2 কে 4:3 তো করে। অনুপাতে বহির্বিভক্ত করে। হুম। তো এই ম্যাথটা, মানে আবারও বলতেছি, এটা বোর্ডে আসার চান্স খুবই কম, তবে এই ম্যাথটা শিখে রাখলে এখানে অনেক এই যে কনসেপ্ট আবারও ক্লিয়ার হয়ে যাবে এটাতে। এটা বোর্ডে আসার সম্ভাবনা খুবই কম, কারণ এটা অনেক বড় ম্যাথ তো, এই টাইপের ম্যাথ বোর্ডে নর্মালি দিবে না। ওকে, তাহলে আমরা যদি ডিরেক্ট বের করি, তাহলে আমরা তো এর স্থানাঙ্ক PQ ধরে নিছি, তাহলে এটা হবে 4-3। তাহলে 4 এই যে কত হবে? M1, x2 কত? x2 হবে 0। C1 এর জন্য, মানে 0, মাইনাস M2, x1 হবে 8, তার মানে -24 না, এটা হচ্ছে -24। আর আর এটা তোমার কিউ এর জন্য এই যে কত হবে এটা? নিচে তো সেম, 4-3। M1, y2 হচ্ছে 0, M2 এটা হচ্ছে -1, তার মানে এটা হচ্ছে 3 না? হ্যাঁ, 3। +3। তাহলে T1 বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম -24,3। তাহলে সরল সাধারণ যে দুইটা স্পর্শক আছে তারা কিন্তু T1 বিন্দু দিয়েই যায় না, এই সরল সাধারণ স্পর্শক গুলা। হ্যাঁ। হুম। ওকে, তাহলে সরল সাধারণ স্পর্শকের সমীকরণ, এটা কি হবে? y ইজ ইকুয়াল টু, এই যে দেখো,
তোমার যদি ঢাল যদি জানা থাকে এবং বিন্দুটা জানা থাকে, তাহলে সমীকরণ কি হয়? y - y1 মানে y - 3 হুম। m ইন্টু x - x1 মানে x+24। তাহলে এটা হবে y - 3 mx 24m। তাহলে এটা কি হবে? mx - y 3 +24m। এটাই তো হবে নাকি? হ্যাঁ। ওকে। এখন এইখানে খেয়াল করো, এটা তোমার তো সরল সাধারণ হোক আর যাই হোক, এটা তো স্পর্শকের সমীকরণ। তো এইখান থেকে এম এর মান বের করার ওয়ে কি যে বলো তো? এই যে তোমার যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কার সমান হবে? ওই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে না? হ্যাঁ। তো এখানে কোন বৃত্তটা নিলে সবচেয়ে সুবিধা হবে বলো তো? C1। হ্যাঁ, যেটার সেন্টার 0 0, কারণ C1 নিলে এইখানে এটা হবে 0, এটাও হবে 0, আর এইখানে 3+24m, আর নিচে হবে কত? m² + 1, এটা হবে না? আর আমরা যেহেতু C1 নিছি, তাহলে C1 এর ব্যাসার্ধ এখানে ইউজ করতে হবে 3। এটা আশা করি বুঝছো। তাহলে এইখানে তোমার, এইখানে হচ্ছে 3+24m, তুমি যদি স্কোয়ার করো, এর উপরে হবে স্কোয়ার, এরপরে 9 × m² + 1। এটাই তো হবে না? হ্যাঁ। ওকে। তো এইখানে 9, এইখানে এটাকে স্কোয়ার করো তো, 3 × 24 = 72, না 72 গুণ 144m। এরপরে 24 স্কোয়ার এইদিকে 9 m² + 9। এখন এইটা যোগ বিয়োগ করে মিডিল টার্ম করে এম এর মানটা বের করো তো। এইটা তুমি বের করে দেখো। একটা আসবে 0, একটা -16/63। এটা বের হইলে বলো। আচ্ছা, এটা বের করো, তাড়াতাড়ি বের করো। হ্যাঁ। এটা আসছে? এই দুইটা আসছে, 0 আর হুম। -16/63। ওকে। তাহলে তোমার এই যে যেটা মেইন সমীকরণ, একটাতে একবার 0, একবার -16/63। ওকে। তো মেইন সমীকরণ ছিল, এটা জানি যে কত ছিল, y - 3 আর 0 × কত ছিল বিন্দুটা? x+24 ছিল না? হ্যাঁ, তাহলে একবার যখন এম এর মান যখন 0, তখন একটা সমীকরণ হচ্ছে এটা, আর সরল সাধারণের আরেকটা সমীকরণ কি হবে? y - 3 -16/63 x+24। তো এইখান থেকে তুমি হিসাব করার পরে এটা পাবা হচ্ছে, এইখান থেকে 16x + 63y
আর এইখান থেকে যোগ বিয়োগ করলে এটা পাবা 195। তো এই দুইটা হচ্ছে সরল সাধারণ স্পর্শকের সমীকরণ। এই পর্যন্ত কোনো সমস্যা আছে এমএতে? না। ওকে। এখন দেখো, এখন চিত্রটাতে খেয়াল করো। এখন এই যে এই তির্যক সাধারণ, এই যে তোমার এখানে কোন বিন্দুতে টাচ করছে বলো তো? মানে সরি, কোন বিন্দুতে ছেদ করছে তির্যক সাধারণ গুলো? T2 বিন্দুতে। হ্যাঁ, তাহলে তোমার এখানে তির্যক সাধারণ এখানে স্পর্শ করছে T2 তে। ওকে। তো এই যে এখন আমরা যে মানে শুরুতে যেটা করতেছিলাম, এখন যদি এইটা করি, তো আমি তোমাকে এই পেজে চিত্রটা দেখাই একটু। এইখানে খেয়াল করো। এই যে দেখো, টপ কর্নারে খেয়াল করো, এইখানে তির্যক সাধারণের জন্য চিত্রটা আছে এইরকম। এইখানে একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে এইখানে, এরকম না এই চিত্রটা? এই তির্যক সাধারণের জন্য A C2, হ্যাঁ, T2, B এটা আমরা বলেছি সি নাকি? ওয়ান এটা বুঝছো? হ্যাঁ। ওকে। এখন আমি যদি এইখানে যদি নেই, তাহলে এটা এই রেশিওটা কিরকম হবে? খেয়াল করো, A C2 ডিভাইড বাই C2T2। আর এ, আচ্ছা সরি সরি, এখানে তো হয় নাই এটা। A C2-র এইখানে অনুরূপ বাহু হচ্ছে B C1। তারপরে যখন C2T2 নিব, তখন এটার সেম বাহু এই যে কোনটা আসবে? C1T2 এটা আসবে না? হ্যাঁ। ওকে। এখন এই যে A C2 এটা কত? এটা 4 না? আর B C1 কত? 3। তাহলে এখানে খেয়াল করো, C2T2 ডিভাইড বাই C1T2, লেখাগুলোকে বোঝা যাচ্ছে? হ্যাঁ। ওকে। তাহলে এখন এইখানে C2T2 আর C1T2 এর মধ্যে তাহলে রেশিওটা এই যে কত হচ্ছে? এইখানে রেশিওটা এইটাও তো 4:3 তো হইতেছে না? হুম। এটাও তো 4:3। তার মানে আমরা T1 এর ক্ষেত্রে যে রেশিওটা পাইছিলাম ওইটা 4:3 ছিল, বাট T1 ছিল বহির্বিভক্তকারী বিন্দু। এইখানে C1 এবং C2-র ক্ষেত্রে T2টা এখানে কোন ধরনের বিন্দু বলো তো? অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্তকারী বিন্দু, এটা বুঝছো? তো হ্যাঁ। এখন এখানে খেয়াল করো, এইখানে তোমার আমরা এইখানে এখন এক্সট্রা করে ওই অনুপাতটা বের করে দেখাইতে হবে না। যেমন আমরা এখানে ত্রিভুজ দিয়ে সর্বসম দিয়ে অনুপাতটা বের করে দেখাইছিলাম, তুমি এটা মনে রাখবে এমনিতে, যে সরল সাধারণ এবং তির্যক সাধারণের জন্য অনুপাতটা সেম হবে। বাট একটার ক্ষেত্রে তোমার সরল সাধারণের ক্ষেত্রে যেহেতু বাইরে ছেদ করবে, তো ওইটা হবে বহির্বিভক্ত। আর তির্যক সাধারণের জন্য যেহেতু দুইটা ত্রিভুজের মাঝখানে ছেদ করবে, এটা হবে অন্তর্বিভক্ত। এটা বুঝছো? এটা চাইলে নোট খাতায় লিখে রাখতে পারো। হুম। নোট করবা এই যখন, তাহলে T2 C1 এবং C2 কে সেম অনুপাতে, অর্থাৎ 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ওকে। এখন তুমি এই যে T2 এর স্থানাঙ্ক আহ, এটা ধরে নাও, ধরো M ইজ কমেন, তাহলে M কি হবে? 4+3। তো এখানে যদিও চিত্রটা দেখা যাইতেছে না। আচ্ছা, C2 তারপরে T2 তারপরে C1 না? আচ্ছা, আমি এখানে একটু রাফলি আঁকাই নেই। এইখানে C2
মাঝখানে T2, এইখানে C1 ছিল 0 0, আর এটা মেবি ছিল 8, -1 না? হ্যাঁ, এখানে তো সমীকরণ দেওয়া আছে 8, -1। ওকে, তো এইখানে কি হবে? এইটু করছে 4, এইটু করছে 3, তাহলে m1 x2 প্লাস m2 x1 কত? 8 না? তাহলে এটা হচ্ছে 24/7। আর এখানে n হবে কত? 4 + 3, m1 y2, m2 y1 হচ্ছে -3, মানে -3/7। তাহলে T2 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 24/7 -3/7। এই পর্যন্ত বুঝছো না সব? ম্যাথটা কিন্তু বড়, বাট ইন্টারেস্টিং ম্যাথ আর কি। এখানে সরল লেখার অনেক জিনিস এখানে লাগে। ওকে, তাহলে এই যে তির্যক সাধারণ স্পর্শক গুলা সমীকরণ কি হবে? এখানে তাহলে এটা কি হবে? সেম সূত্র, মানে y - y1 x - x1। তাহলে এখানে হচ্ছে তোমার y+3/7 m x 24/7। তো এইখানে হবে 7y+3 m 7x - 24। এরপর লসাগু 7 7 এখান থেকে বাদ যাবে, এটা বুঝছো না? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শকের সমীকরণ। তো সেম ভাবে এখানে তোমার এম বের করার জন্য ওই যে আগের নিয়মটা ফলো করা লাগবে। সো আমরা এখানে তাহলে কোনটা নিব? C1 থেকেই সবচেয়ে সহজ হবে, কারণ এটা 0 0 আসবে। আচ্ছা, তো C1 থেকে নেওয়ার জন্য এখানে তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাইতে হবে। সো এটা হবে 7m × x -7y। এইদিকে থাকবে কত? -24 × m - 3। এই পর্যন্ত মনে হয় বুঝছো, এটা হবে 0। তাহলে শর্ত মতে কি হবে? শর্ত মতে হচ্ছে যে 0 - 0 -24m - 3 ডিভাইড বাই এটা কত হবে? ডিভাইড বাই হবে এটা 7m, মানে এক্স এর সহগের উপর স্কোয়ার হুম। মাইনাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার। এরকম হবে না? এটা সমান কত? হ্যাঁ। আমরা যেহেতু C1 নিয়ে করছি, তাহলে এই C1 এর ব্যাসার্ধ কত ছিল? 3 ছিল, এটা আসবে। ওকে, তো উপরে এইটা। আর একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু নিচে থেকে এই 7 স্কোয়ার এখান থেকে কিন্তু কমন নেওয়া যায় না। এখান থেকে 7 স্কোয়ার কমন নেওয়া যায়। তাহলে এখানে থাকবে কত? m স্কোয়ার। এখানে থাকবে 1, প্লাস। এখানে 3, উপরে -24m - 3। এখান থেকে 7 যদি বাইরে আসে, থাকবে এখানে m² + 1 3। এখন তুমি তো এখান থেকে আশা করি এই ক্যালকুলেশন গুলা করতে পারবা। তারপরে বর্গ করে, অর্থাৎ বর্গ করলে এখানে হবে 20m + 3 এর উপর স্কোয়ার 49 × 9 × m² + 1। এখন তুমি বাকিটুক এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার গুলো বের করিও। আমি যদি অ্যান্সারটা এখান থেকে লিখে দেই, তাহলে এটা আসবে 12/5, আর একটা আসবে 4/3। তো এখন এম এর মান তোমার 1 নাম্বার সমীকরণে কিন্তু বসানো লাগবে। তো 1 নাম্বার সমীকরণে তুমি যদি এম এর মানগুলো বসাও, তুমি এখান থেকে যেটা ফাইনাল অ্যান্সার পাবা, একটা আসবে 12x + 5y -39, আর একটা পাবা 4x - 3y
-15। এটা বুঝছো না ম্যাথটা? বুঝছি। ওকে। তো ম্যাথটা করতে প্রায় আধা ঘন্টার বেশি লাগছে মনে হয়। তারপরও এই এই ম্যাথটা বুঝে থাকলে কিন্তু এখানে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। বাট এই ম্যাথটা বোর্ডে আসা মানে আসলেও তোমাকে যে কোনো একটা হয়তো বের করতে বলবে, সরল সাধারণ অথবা তির্যক সাধারণ, অথবা এই ধরো যে যদি দিয়েও দেয় তারপরও তোমার কিন্তু দুইটা বের করার সময় নাই, কিন্তু এটা তো দেখলাম অনেক বড় ম্যাথ। তো যদি বোর্ডে আসেও তুমি যে কোনো একটা বের করবে, সবচেয়ে যেটা কমন ওইটা হচ্ছে সরল সাধারণ, মানে এই প্রথমটা বের করবা। বুঝছো? এই দুইটা বের করতে গেলে কিন্তু কিন্তু অনেক সময় লাগবে। বুঝছি। ওকে। এখন স্পর্শ জ্যায়ের সমীকরণ। স্পর্শ জ্যা বলতে ধরো যে এটা একটা বৃত্ত। এখন এই যে বাইরের একটা বিন্দু, এই বিন্দু থেকে এইখানে এই কয়টা ইয়া সম্ভব, স্পর্শক দুইটা, আমরা তো এটা অলরেডি তো পড়ছি। তো এইটা হচ্ছে তোমার এই ধরো যে বাইরের একটা বিন্দু, 5 মিনিট আছে। ওকে। ধরো যে এটা x1 y1 বিন্দু, তো x1 y1 বিন্দু থেকে এই বৃত্তের উপর অবশ্যই দুইটা স্পর্শক আঁকানো সম্ভব। আমরা এগুলো তো পড়লাম। তো এই দুইটা স্পর্শক বৃত্তকে যেই দুইটা বিন্দুতে টাচ করবে ওই দুইটা বিন্দু যোগ করলে একটা জ্যা পাওয়া যাবে না? এই জ্যাটা হ্যাঁ। ধরো এটা, তো আমরা তো অলরেডি এ বিন্দু তো ধরে নিছি, ধরো এটা বি, এইটা সি। এইখানে এই যে বি এবং সি, এইটাকেই বলা হচ্ছে স্পর্শ জ্যা। মানে বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকলে ওই দুইটা স্পর্শক বৃত্তকে যেই দুইটা বিন্দুতে টাচ করবে ওই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাই হচ্ছে মূলত স্পর্শ জ্যা। ওকে। তো এখন এইখানে যে সূত্র আছে, x² y² 2gx 2fy+c বৃত্তের বহিস্থ এই যে x1 y1 বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের স্পর্শ জ্যা এত বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের, ধুর বানান টানান খালি ভুল হয় কেন, স্পর্শ যে এটা সূত্র হচ্ছে x(x1 y y1) জি x+x1 f y+y1 প্লাস, এই সূত্র আমরা একবার অলরেডি শিখে আসছি। এটা ছিল কি, এটা কিসের সমীকরণ ছিল বলো তো? এটা ছিল বৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ। হ্যাঁ। সো এটা সেম। আর এই টাইপের বৃত্তের জন্য কি আসবে? x(x1 y y1 মাইনাস ওয়াই এ ওয়াই স্কয়ার। মানে এ। এটা আসবে না? হ্যাঁ। ওকে। এরপরে এত বৃত্তের একটি জ্যা এর মধ্যবিন্দু দেওয়া, ওই জ্যা এর সমীকরণ বের করতে বলছে।
ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যে এইটা তো আমাদের, ধরো যে একটা বৃত্ত, এক, এই বৃত্তে একটা জ্যা আছে, এই জ্যায়ের মধ্যবিন্দু তোমার দেওয়া আছে -2,3। এখন এই যে তোমার এটা যদি সেন্টার হয়, এই সেন্টার থেকে ওই জ্যায়ের মধ্যবিন্দু এই যে পর্যন্ত একটা যদি সংযোগ সরলরেখা আঁকি, এইটা সব সময় এই জ্যায়ের উপর লম্ব হবে। হুম। এই যে বুঝছো এটা, এটা সব সময় হ্যাঁ, ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে তোমার এটার এই সেন্টার কত, এই যে তোমার যে বৃত্তের সমীকরণটা দেওয়া, এটা0 0। বলো দেখি। 0 0। আচ্ছা, এখন তুমি এবি জ্যায়ের সমীকরণ কিভাবে বের করবে একটু বলো তো দেখি। এই ধরো যে এটা সি, এটা ডি। আচ্ছা, আমি নামকরণ করেই দিলাম। এখন এখন বলো দেখি যে এবি জ্যায়ের সমীকরণ কিভাবে বের করবো। লম্ব দূরত্ব দিয়ে নাকি? না না, তোমার সমীকরণ বের করতে হবে, তুমি আহ, দূরত্ব দিয়ে এখানে কি করবা। ও, এটা পাবো তো। সি এ ডি এর সমীকরণ বের করব। আর হুম, এইটার উপর তো হচ্ছে এবি লম্ব। হ্যাঁ, এবং সি বিন্দুগামী। হ্যাঁ। ওকে, এটা নিজে করে নিও, এটা খুবই সহজ ম্যাথ, এটা প্রথম দেখায় এই একটু কঠিন লাগতে পারে, সহজ। এত, এটা কয় নাম্বার, 26। এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে। আচ্ছা, আমরা তো এটা তো এই যে করে আসলাম যে এই কোন একটা রেখা কোন একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত কি, আমরা তো এটা অলরেডি করে আসছি, যে এই কেন্দ্র থেকে এটা ওই রেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। ওকে, আমরা তো হুম। এটা করলাম। আর এই যে পরের কাজে দেখাইতে বলছে পি কিউ বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। এটা তো 4.1 এর কনসেপ্ট, এটা কি হবে এটা। এই কোন একটা বিন্দু এটা বৃত্তের, হচ্ছে হ্যাঁ বলো। এটা হচ্ছে যদি তার কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত। হ্যাঁ, এটা সেম, হ্যাঁ। এটাও করব, মানে সেম বলতে এখানে এই কনসেপ্টটা সেম হচ্ছে, একটা হচ্ছে তোমার এই যে কেন্দ্র থেকে রেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে তাহলে হবে স্পর্শক, আর কেন্দ্র থেকে উক্ত বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের সমান হলে বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, আমরা তো এটা তো অলরেডি মনে পড়ে আসছিলাম না, এটা এখানে ডাবল চলে আসছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, আজকে অনেক কিছুই পড়লাম। তোমার 4.1 আগে শেষ করিও, তার 4.2ও কিন্তু অনেক বড় চ্যাপ্টার মোটামুটি, তো 4.1 শেষ করে তারপর এগুলো রিভিশন দিয়ে তারপরে কালকে ক্লাসে আসবা। আচ্ছা। ঠিক আছে আজকে।